বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা সাহিত্য আকাশে যারা নক্ষত্রের মতো জ্বলজ্বল করেন তাদের মধ্যে জসীমউদ্দীন এক অনন্য নাম। তিনি শুধু কবি নন, তিনি গ্রাম বাংলার কণ্ঠস্বর, পল্লীর সুখ দুঃখের দর্পণ, মাটির মানুষের হৃদয়ের ভাষ্যকার। শহুরে কোলাহল, নাগরিক জটিলতা কিংবা অভিজাত সাহিত্যিক ভঙ্গির বাইরে দাঁড়িয়ে তিনি তুলে ধরেছেন বাংলার মাঠ, নদী, নৌকা, কুটির, কৃষক, মাঝি, মজুর, মা বোনের হাসি কান্না, প্রেম বিরহ ও মৃত্যুবেদনার সহজ অথচ গভীর চিত্র। এই জন্যই তিনি পরিচিত হয়েছেন পল্লী কবি নামে, একটি উপাধি যা কেবল সম্মান নয়, বরং তার সাহিত্যিক আত্মার প্রকৃত পরিচয়। জন্ম ও পারিবারিক পরিচয়। জসীমউদ্দীনের জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। সে সময়কার গ্রাম বাংলা ছিল আজকের মতো আধুনিকতার স্পর্শে ক্ষতবিক্ষত নয়, বরং প্রকৃতি, মানুষ ও জীবনের মধ্যে ছিল নিবিড় এক সখ্যতা। তার পিতা আনসার উদ্দিন মোল্লা ছিলেন একজন সাধারণ মানুষ, আর মাতা রহিমা খাতুন ছিলেন গ্রাম বাংলার হাজারো মায়ের মতোই স্নেহময়ী, সহনশীলা ও জীবনের দুঃখে সুখে অভ্যস্ত। এই মায়ের কাছ থেকেই জসীমউদ্দীন শিখেছিলেন জীবনের গভীর মানবিক বোধ, যা পরবর্তীকালে তার কবিতার প্রাণ হয়ে ওঠে। শৈশব ও গ্রামীণ পরিবেশ। জসীমউদ্দীনের শৈশব কেটেছে প্রকৃতির কোলে। খাল বিল নদীর ধারে, কাঁচা রাস্তার পাশে, ধানক্ষেতের সবুজ ঢেউয়ের মধ্যে, নৌকার বৈঠার ছলাচ্ছল শব্দে। তিনি ছোটবেলা থেকেই দেখেছেন গ্রাম বাংলার জীবনচক্র: জন্ম, বিয়ে, উৎসব, দুঃখ, দুর্ভিক্ষ, মৃত্যু। শহরের শিশুরা যেখানে বইয়ের পাতায় জীবন শেখে, জসীমউদ্দীন সেখানে জীবন শিখেছিলেন নিজ চোখে দেখা বাস্তবতা থেকে। এই বাস্তব অভিজ্ঞতাই তাকে অন্য কবিদের থেকে আলাদা করেছে। তার কবিতা কল্পনার আকাশে উড়ে বেড়ায় না, বরং মাটিতে পা রেখে কথা বলে। লোকসংস্কৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক। শৈশব থেকেই জসীমউদ্দীনের সঙ্গে লোকসংস্কৃতির ছিল গভীর সম্পর্ক। গ্রামে বসে তিনি শুনতেন পালা গান, জারি গান, ভাটিয়ালি, বাউল গান, কীর্তন। বিশেষ করে পালাগান ও শোকগাথা তার মনে গভীর ছাপ ফেলেছিল। গ্রামের বয়োজ্যেষ্ঠরা যেভাবে গল্প বলতেন, সেই গল্পে থাকত জীবন, বেদনা ও নৈতিকতার মিশেল। এসব লোককথা ও লোকগান পরবর্তীকালে তার কবিতায় এক স্বতন্ত্র ভাষা ও ছন্দ এনে দেয়। শিক্ষা জীবনের সূচনা। জসীমউদ্দীনের প্রাথমিক শিক্ষা শুরু হয় গ্রামের পাঠশালায়। পরে তিনি ফরিদপুর জেলা স্কুলে ভর্তি হন। এখানেই তার সাহিত্য প্রতিভার প্রথম প্রকাশ ঘটে। তিনি স্কুল জীবনেই কবিতা লিখতে শুরু করেন। এরপর তিনি ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ১৯২৯ সালে বিএ, ১৯৩১ সালে এমএ বাংলা সাহিত্য। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল এমএ পর্যায়ে তিনি গবেষণা করেন বাংলার লোকসাহিত্য নিয়ে। এই গবেষণা তাকে আরও গভীরভাবে পল্লী জীবনের দিকে টেনে নেয়। দীনেশচন্দ্র সেন ও রবীন্দ্রনাথের প্রভাব। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জসীমউদ্দীন পরিচিত হন দীনেশচন্দ্র সেনের সঙ্গে। দীনেশচন্দ্র সেন ছিলেন বাংলার লোকসাহিত্য সংগ্রহ ও গবেষণার অগ্রপথিক। দীনেশচন্দ্র সেনের উৎসাহেই জসীমউদ্দীন লোকগাথা সংগ্রহে মনোনিবেশ করেন। তিনি গ্রাম থেকে গ্রামে ঘুরে সংগ্রহ করেন অসংখ্য লোককাহিনী, গান ও শোকগাথা। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রতিভা প্রথম চিনতে পেরেছিলেন। রবীন্দ্রনাথ জসীমউদ্দীনের কবিতা পড়ে বলেছিলেন, এই কবির মধ্যে বাংলার প্রকৃত মাটি কথা বলে। এই স্বীকৃতি জসীমউদ্দীনের আত্মবিশ্বাসকে বহু গুণ বাড়িয়ে দেয়। প্রথম কাব্যগ্রন্থ ও সাহিত্যিক আত্মপ্রকাশ। জসীমউদ্দীনের প্রথম উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রাখালি, ১৯২৭। এই কাব্যগ্রন্থেই তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন তিনি গ্রাম বাংলার কবি। এরপর আসে তার কালজয়ী সৃষ্টি নকশিকাঁথার মাঠ। এই কাব্যগ্রন্থ তাকে এনে দেয় অমরত্ব। নকশিকাঁথার মাঠ সংক্ষেপে, এটি কেবল প্রেমের গল্প নয়, এটি গ্রামীণ সমাজের প্রেম, বঞ্চনা, নারীর আত্মত্যাগ, সামাজিক নিষ্ঠুরতা, মৃত্যুর করুণ বাস্তবতা। এর ভাষা সহজ, কিন্তু অনুভূতি গভীর। এই কাব্যই তাকে চিরস্থায়ীভাবে পল্লী কবি হিসেবে প্রতিষ্ঠা করে। পল্লী চেতনার দার্শনিক ভিত্তি। জসীমউদ্দীনের পল্লী চেতনা কোনো রোম্যান্টিক কল্পনা নয়। তিনি গ্রামকে দেবদূতের রাজ্য বানাননি, বরং দেখিয়েছেন দারিদ্র্য, সামাজিক অবিচার, নারীর নির্যাতন, প্রেমের ব্যর্থতা, মৃত্যুর নীরবতা। তবুও তার কবিতায় হতাশা নেই, আছে এক ধরনের শান্ত মানবিক বোধ। তিনি বিশ্বাস করতেন মানুষের জীবনই সাহিত্য, আর গ্রাম বাংলা সেই জীবনের সবচেয়ে খাঁটি রূপ।
জসীমউদ্দীনের সাহিত্য জীবনের সবচেয়ে শক্তিশালী দিক হল তার কাব্যসৃষ্টি। তিনি এমন এক সময় সাহিত্য চর্চা করেছেন যখন বাংলা কবিতা নগরকেন্দ্রিক আধুনিকতার দিকে ঝুঁকছিল। সেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তিনি তুলে ধরেছেন গ্রাম বাংলার সহজ জীবন, সাধারণ মানুষের সুখ দুঃখ, প্রেম বিরহ ও মৃত্যু চেতনা। এই ভাগে আমরা বিশদভাবে আলোচনা করব তার প্রধান কাব্যগ্রন্থ, কাহিনী কাব্য ও আখ্যানধর্মী কবিতা, তার ভাষা, ছন্দ ও ভাবনার বৈশিষ্ট্য, কেন তার কবিতা আজও প্রাসঙ্গিক। জসীমউদ্দীনের কাব্যচিন্তার কেন্দ্রবিন্দু। জসীমউদ্দীনের কবিতার মূল শক্তি তিনটি জায়গায় কেন্দ্রীভূত: গ্রামীণ জীবনচিত্র, মানবিক আবেগ ও সম্পর্ক, লোকজ ভাষা ও ছন্দ। তিনি বিশ্বাস করতেন কবিতা হবে মানুষের জন্য, মানুষের ভাষায়। তাই তার কবিতায় নেই জটিল উপমা বা দুর্বোধ্য প্রতীক, আছে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সরলতা। রাখালি ১৯২৭, কাব্যজীবনের সূচনা। কাব্যগ্রন্থ পরিচিতি। রাখালি জসীমউদ্দীনের প্রথম উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এই গ্রন্থেই প্রথম স্পষ্টভাবে ধরা পড়ে তার পল্লী চেতনা। এই কাব্যগ্রন্থে তিনি তুলে ধরেছেন রাখালদের জীবন, গ্রামীণ প্রেম, প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক। সাহিত্যিক গুরুত্ব। রাখালি বাংলা কবিতায় এক নতুন দিগন্ত উন্মোচন করে। এখানে গ্রামকে সাজানো হয়নি কৃত্রিম সৌন্দর্যে, বরং বাস্তবতার আলোতেই উপস্থাপন করা হয়েছে। এই গ্রন্থ পাঠ করেই রবীন্দ্রনাথ ঠাকুর জসীমউদ্দীনের প্রতিভার স্বীকৃতি দেন। নকশিকাঁথার মাঠ, অমর কাহিনী কাব্য। কাব্যের সংক্ষিপ্ত কাহিনী। নকশিকাঁথার মাঠ জসীমউদ্দীনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এটি মূলত এক করুণ প্রেম কাহিনী। রূপাই ও সাজুর প্রেম, সাজুর সামাজিক নিপীড়ন, বিয়ে, বিচ্ছেদ, অবশেষে মৃত্যুর মধ্যে দিয়ে প্রেমের পরিণতি। কিন্তু এটি শুধু প্রেমের গল্প নয়, এটি গ্রামীণ সমাজের এক নির্মম দলিল। সামাজিক বাস্তবতা। এই কাব্যে উঠে এসেছে নারীর সামাজিক বঞ্চনা, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, গ্রামীণ সংস্কারের নিষ্ঠুরতা, প্রেমের অসহায়তা। সাজু এখানে শুধু একজন নারী নয়, সে গ্রাম বাংলার হাজারো নিপীড়িত নারীর প্রতীক। ভাষা ও আবেগ। নকশিকাঁথার মাঠের ভাষা অত্যন্ত সহজ, কিন্তু আবেগে তীব্র। পাঠক হাসতে হাসতে কখন যে চোখ ভিজে যায় তা টেরই পাওয়া যায় না। এই কাব্য প্রমাণ করে গভীর সাহিত্য জটিল ভাষা ছাড়াও লেখা সম্ভব। সজনবাদিয়ার ঘাট, প্রেম ও মৃত্যুর মহাকাব্য। কাব্যের মূল ভাব। এই কাব্যেও রয়েছে প্রেম, কিন্তু এখানে প্রেম আরও পরিণত, আরও বিষাদময়। সজন ও বাদিয়ার প্রেম সমাজের বাধায় ধ্বংস হয়। নদী, ঘাট, নৌকা সব মিলিয়ে সৃষ্টি হয় এক বেদনাময় আবহ। নদী ও প্রকৃতির ভূমিকা। এই কাব্যে নদী শুধু প্রাকৃতিক উপাদান নয়, নদী এখানে সাক্ষী, বিচারক, কখনো নির্মম নিয়তি। জসীমউদ্দীন প্রকৃতিকে মানুষের আবেগের সঙ্গে মিশিয়ে দিয়েছেন অনন্য দক্ষতায়। বাল্যকথা, স্মৃতিমূলক কাব্য। আত্মজৈবনিক রূপ। বাল্যকথা জসীমউদ্দীনের শৈশব স্মৃতির কাব্যিক রূপ। এখানে তিনি ফিরে গেছেন নিজের শৈশবে। মায়ের কথা, গ্রামের মানুষ, শৈশবের আনন্দ ও বেদনা। এই গ্রন্থে তিনি নিজেকে গোপন করেননি, বরং নির্ভীকভাবে তুলে ধরেছেন নিজের শিকড়। আবেগের গভীরতা। বাল্যকথা পাঠ করলে বোঝা যায় কেন জসীমউদ্দীন গ্রামকে এত ভালোবাসতেন। এটি তার আত্মার সবচেয়ে কাছের গ্রন্থ। ধানক্ষেত ও অন্যান্য কাব্য। কৃষক জীবনের চিত্র। ধানক্ষেতে উঠে এসেছে কৃষকের সংগ্রাম, খরা, বন্যা, দারিদ্র্য, ঘামের বিনিময়ে ফসল। এই কাব্যে কবি স্পষ্টভাবে পক্ষ নিয়েছেন কৃষকের। অন্যান্য উল্লেখযোগ্য কাব্য। রূপবতী, মাঠের গল্প, দেশী। প্রতিটি গ্রন্থেই একই সুর, মানুষ, মাটি ও মানবিকতা। ভাষা ও ছন্দের বৈশিষ্ট্য। লোকজ ভাষার ব্যবহার। জসীমউদ্দীনের ভাষা গ্রাম বাংলার মুখের ভাষা, কথ্যরীতির কাছাকাছি, প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী। তিনি ইচ্ছাকৃতভাবেই উচ্চাঙ্গ ভাষা এড়িয়ে গেছেন। ছন্দ ও সঙ্গীতধর্মিতা। তার কবিতায় রয়েছে পয়ার, মাত্রাবৃত্ত, লোকছন্দ। এই কারণেই তার অনেক কবিতা গান হিসেবেও জনপ্রিয় হয়েছে। নারীর অবস্থান ও মানবিক দৃষ্টিভঙ্গি। জসীমউদ্দীন নারীদের দেখেছেন গভীর সহানুভূতির চোখে। তার নারী চরিত্র নিঃস্ব, বঞ্চিত, তবু সহনশীল। তিনি নারীদের দুর্বল হিসেবে দেখাননি, বরং সমাজের নিষ্ঠুরতার শিকার হিসেবে উপস্থাপন করেছেন। সমালোচকদের দৃষ্টিতে জসীমউদ্দীন। কিছু সমালোচক তাকে অতিমাত্রায় আবেগপ্রবণ বলেছেন, কিন্তু সময় প্রমাণ করেছে তার কবিতা আজও পাঠযোগ্য, তার ভাষা আজও জীবন্ত, তার বিষয়বস্তু আজও প্রাসঙ্গিক। জসীমউদ্দীনকে আমরা সাধারণত কবি হিসেবেই চিনি, কিন্তু তার সাহিত্যিক পরিচয় কেবল কবিতায় সীমাবদ্ধ নয়। তিনি ছিলেন একাধারে লোকসাহিত্য গবেষক, গদ্যলেখক, স্মৃতিকথাকার ও
ও পল্লী সংস্কৃতির সংগ্রাহক। বাংলা সাহিত্যে তিনি সেই বিরল ব্যক্তিত্বদের একজন, যিনি শুধু শিল্প সৃষ্টি করেননি, বরং বাংলার লোকজ ঐতিহ্যকে সংরক্ষণ করেছেন। এই ভাগে আমরা আলোচনা করব লোক সাহিত্য গবেষণায় তার ভূমিকা, গদ্যগ্রন্থ ও স্মৃতিকথা, পল্লী সংস্কৃতি সংরক্ষণে তার অবদান, কেন তিনি একজন সাংস্কৃতিক পথপ্রদর্শক। লোক সাহিত্য গবেষণায় জসিমউদ্দিন। লোকসাহিত্য কী ও কেন গুরুত্বপূর্ণ? লোকসাহিত্য হল সেই সাহিত্য যা প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে চলে, গ্রামীণ মানুষের জীবনবোধ বহন করে, লিখিত রূপের আগেই মানুষের হৃদয়ে বাস করে। পালা গান, জারি, সারি, ভাটিয়ালি গান, বাউল গান সবই লোকসাহিত্যের অংশ। জসিমউদ্দিন বিশ্বাস করতেন, লোক সাহিত্য ছাড়া জাতির আত্মপরিচয় অসম্পূর্ণ। দীনেশচন্দ্র সেনের সহচর হিসেবে কাজ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জসিমউদ্দিন কাজ করেন দীনেশচন্দ্র সেনের সঙ্গে। দীনেশচন্দ্র সেন তাকে লোক সাহিত্য সংগ্রহের কাজে যুক্ত করেন। এই সময় তিনি গ্রাম থেকে গ্রামে ঘুরেছেন, বৃদ্ধ কবিয়াল ও গায়কদের কাছ থেকে গান সংগ্রহ করেছেন, শোকগাথা ও পালার কাহিনী লিপিবদ্ধ করেছেন। এই কাজ ছিল কষ্টসাধ্য, যাতায়াতের অসুবিধা, অর্থাভাব, উপেক্ষা ও অবহেলা। তবুও তিনি থেমে যাননি। পূর্ববঙ্গ গীতিকা সংগ্রহে অবদান। জসিমউদ্দিনের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হল পূর্ববঙ্গ গীতিকা সংকলনে তার ভূমিকা। এই সংকলনে রয়েছে প্রেম কাহিনী, বীরগাথা, করুণ শোকগাথা, সামাজিক ইতিহাস। এই গানগুলো না সংগ্রহ করা হলে হয়তো চিরতরে হারিয়ে যেত। জসিমউদ্দিন শুধু সংগ্রহ করেননি, তিনি ভাষা সংরক্ষণ করেছেন, কাহিনীর কাঠামো ঠিক রেখেছেন, লোকজ স্বাদ অক্ষুণ্ণ রেখেছেন। লোকসাহিত্য ও তার কবিতার সম্পর্ক। লোকসাহিত্য জসিমউদ্দিনের কবিতার প্রাণ। তার কবিতার ছন্দ, বাক্যগঠন, আবেগ সবই লোকসাহিত্য থেকে নেওয়া। এই কারণেই তার কবিতা পড়লে গান মনে হয়, শুনলে গল্প মনে হয়। গদ্য রচনা কবির আরেক রূপ। জসিমউদ্দিনের গদ্য অত্যন্ত সহজ ও প্রাণবন্ত। তিনি গদ্যে লিখেছেন স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী, সাহিত্য ভাবনা, আত্মজীবনীমূলক রচনা। গদ্যেও তিনি পল্লী জীবনের মানুষকেই সামনে এনেছেন। বাল্যকথা, শৈশবের স্মৃতিকথা। যদিও বাল্যকথা কাব্য হিসেবেও পরিচিত, এর গদ্যরূপ আমাদের দেয় শৈশবের দিনগুলো, মায়ের স্নেহ, গ্রামের মানুষ, প্রথম বেদনার স্মৃতি। এটি শুধুই স্মৃতি নয়, এটি এক সামাজিক দলিল। স্মৃতিকথা ও অন্যান্য গদ্যগ্রন্থ। স্মৃতিকথার বৈশিষ্ট্য। জসিমউদ্দিনের স্মৃতিকথা আত্মপ্রচার বিমুখ, সৎ, আবেগঘন। তিনি নিজের কৃতিত্বের চেয়ে মানুষের কথা বেশি বলেছেন। উল্লেখযোগ্য গদ্যগ্রন্থ: বাল্যস্মৃতি, দিনলিপি, লোক সাহিত্যের কথা, গ্রামের গল্প। এই গ্রন্থগুলো পাঠ করলে বোঝা যায় তিনি শুধু কবি নন, একজন গভীর পর্যবেক্ষকও ছিলেন। পল্লী সংস্কৃতি সংরক্ষণে অবদান। গ্রাম বাংলার জীবন দর্শন। জসিমউদ্দিন গ্রামকে দেখেছেন সংস্কৃতির আধার হিসেবে, মানবিকতার পাঠশালা হিসেবে। তিনি ভয় পেতেন আধুনিকতার স্রোতে গ্রাম বাংলা তার আত্মা হারাবে। তাই তিনি লিখেছেন, বলেছেন, সংগ্রহ করেছেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে তাদের শিকড় কোথায়। বাঙালি জাতিসত্তা ও জসিমউদ্দিন। জসিমউদ্দিনের সাহিত্য আমাদের শেখায়, শিকড় ভুলে গেলে পরিচয় হারায়, লোক সংস্কৃতি অবহেলা করলে জাতি শূন্য হয়। বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে তার লেখা আমাদের আত্মপরিচয় গঠনে ভূমিকা রেখেছে। সমালোচনা ও মূল্যায়ন। কিছু সমালোচক বলেছেন তিনি নাকি আধুনিক নন, কিন্তু সত্য হল তিনি আধুনিকতার ভিড়ে দাঁড়িয়ে মানবিকতার পতাকা উড়িয়েছেন। লোক সংস্কৃতি নিয়ে কাজ করা সহজ নয়, তবুও তিনি আজীবন সেই কঠিন পথেই হেঁটেছেন। জসিমউদ্দিনের সাহিত্য জীবন শুধু কবিতা বা গবেষণায় সীমাবদ্ধ ছিল না। তার জীবনের শেষ ভাগে তিনি হয়ে উঠেছিলেন জাতির সাংস্কৃতিক বিবেক। এই পর্যায়ে এসে তিনি পেয়েছেন রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় ও আন্তর্জাতিক সম্মান, আবার একই সঙ্গে অনুভব করেছেন সময়ের পরিবর্তনের বেদনা, যেখানে গ্রাম বাংলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল তার চিরচেনা রূপ। এই ভাগে আমরা আলোচনা করব তার কর্মজীবনের শেষ অধ্যায়, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি, মৃত্যুর প্রেক্ষাপট, সাহিত্যিক উত্তরাধিকার ও প্রভাব, কেন তিনি আজও প্রাসঙ্গিক। কর্মজীবনের শেষ অধ্যায়। কলকাতা পর্ব শেষে জসিমউদ্দিন ফিরে আসেন তৎকালীন পূর্ববঙ্গে। দেশভাগের পর তার জীবন ও কর্ম নতুন বাস্তবতার মুখোমুখি হয়। তিনি যুক্ত হন বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে। তিনি কাজ করেছেন সরকারি সংস্কৃতি বিভাগে, লোকসাহিত্য সংরক্ষণ কার্যক্রমে, সাহিত্য সম্মেলন ও বক্তৃতায়। কিন্তু সরকারি পদ বা ক্ষমতা তার জীবন দর্শন বদলাতে পারেনি। তিনি থেকে গেছেন সেই মাটির মানুষের কবি।
স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতা পরবর্তী প্রেক্ষাপট পাকিস্তান আমলে জসিমউদ্দিনের সাহিত্য এক ধরনের নীরব প্রতিবাদ হয়ে উঠেছিল। তিনি সরাসরি রাজনৈতিক কবিতা না লিখলেও গ্রামীণ মানুষের কষ্ট, সামাজিক বৈষম্য, শোষণের চিত্র সবই ছিল এক ধরনের মানবিক প্রতিবাদ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি গভীরভাবে আশাবাদী হয়েছিলেন গ্রাম বাংলা নতুন করে বাঁচবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মনে এক ধরনের বেদনাবোধ জন্মায়। গ্রাম হারাচ্ছে তার চিরচেনা আত্মা। রাষ্ট্রীয় ও জাতীয় স্বীকৃতি জসিমউদ্দিন তার জীবদ্দশাতেই পেয়েছেন বহু সম্মান, যা বাংলা সাহিত্যে বিরল। উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মান: প্রেসিডেন্টস প্রাইজ ফর লিটারেচার ২১ পদক, মরণোত্তর; বাংলা একাডেমির বিশেষ স্বীকৃতি, বিভিন্ন সাহিত্য পর্ষদ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সম্মাননা। এই স্বীকৃতিগুলো তার সাহিত্যিক গুরুত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। আন্তর্জাতিক স্বীকৃতি জসিমউদ্দিনের কবিতা শুধু বাংলাভাষীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তার রচনা ইংরেজি, উর্দু, হিন্দি, অন্যান্য ভাষায় অনুদিত হয়েছে। বিশেষ করে নকশি কাঁথার মাঠ বিদেশি পাঠকদের কাছেও সমাদৃত হয়। এতে প্রমাণিত হয় গ্রামীণ জীবন স্থানীয় হলেও মানবিক আবেগ সার্বজনীন। শেষ জীবনের বেদনা ও আত্মদর্শন জীবনের শেষ দিকে জসিমউদ্দিন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, কিন্তু তার মানসিক সক্রিয়তা কমেনি। তিনি তখনও ডায়েরি লিখেছেন, স্মৃতিচারণ করেছেন, গ্রাম বাংলার ভবিষ্যৎ নিয়ে ভেবেছেন। তার লেখায় এই সময় এক ধরনের নীরব বিষাদ লক্ষ্য করা যায়। একজন কবি তার ভালোবাসার গ্রামকে ধীরে ধীরে বদলে যেতে দেখছেন। মৃত্যু ১৯৭৬ সালের ১৪ই মার্চ জসিমউদ্দিন ইহলোক ত্যাগ করেন। তার মৃত্যুতে বাংলা সাহিত্য হারায় এক অনন্য কণ্ঠস্বর। তাকে সমাহিত করা হয় তার জন্মভূমি ফরিদপুরেই, যেখানে তার কবিতার মাটি, মানুষ ও প্রকৃতি আজও জীবন্ত। সাহিত্যিক উত্তরাধিকার পল্লী কবির স্থায়ী আসন জসিমউদ্দিন এমন একজন কবি যার কোনো বিকল্প নেই। তিনি নিজেই একটি ধারার নাম, পল্লী কাব্যধারা। তারপর অনেকেই গ্রাম নিয়ে লিখেছেন, কিন্তু জসিমউদ্দিনের মতো গভীরতা, জসিমউদ্দিনের মতো আবেগ, জসিমউদ্দিনের মতো আন্তরিকতা খুব কম জনের লেখায় পাওয়া যায়। বাংলা সাহিত্যে তার প্রভাব জসিমউদ্দিনের প্রভাব দেখা যায় গ্রামীণ কবিতায়, লোকসংস্কৃতি ভিত্তিক লেখায়, গীতি কবিতায়। তিনি দেখিয়ে দিয়েছেন সাহিত্য মানে শুধু শহরের বুদ্ধিবৃত্তিক চর্চা নয়, সাহিত্য মানে মানুষের জীবন। পাঠ্যক্রম ও জনপ্রিয় সংস্কৃতিতে অবস্থান আজও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তার পাঠ্যক্রমে জসিমউদ্দিনের কবিতা অন্তর্ভুক্ত। নকশি কাঁথার মাঠ ও সজনবাদিয়ার ঘাট নাটক, গান ও চলচ্চিত্রেও রূপ পেয়েছে। এতে প্রমাণিত হয় তার সাহিত্য সময়ের সীমানা ছাড়িয়ে গেছে। সমালোচনার মুখেও অটল। কিছু আধুনিকতাবাদী সমালোচক তাকে আবেগপ্রবণ বা গ্রাম নির্ভর বলে খাটো করার চেষ্টা করেছেন, কিন্তু সময়ই দিয়েছে এর জবাব। যে কবি মানুষের হৃদয়ে জায়গা করে নেয় তাকে কোনো তত্ত্বে সীমাবদ্ধ করা যায় না। কেন জসিমউদ্দিন আজও প্রাসঙ্গিক? আজকের যান্ত্রিক জীবনে মানুষ একাকী, সম্পর্ক ভঙ্গুর, শেকড় থেকে বিচ্ছিন্ন। এই সময় জসিমউদ্দিনের কবিতা আমাদের মনে করিয়ে দেয় মানুষ মানে অনুভূতি, স্মৃতি ও সম্পর্ক। তিনি শেখান মাটিকে ভালোবাসতে পারলেই মানুষ হওয়া যায়। সমাপনী মূল্যায়ন আমরা দেখলাম শৈশব, শিক্ষা ও পল্লী চেতনার জন্ম, কাব্যগ্রন্থ ও সাহিত্যিক বৈশিষ্ট্য, লোকসাহিত্য সংরক্ষণ ও সাংস্কৃতিক ভূমিকা, স্বীকৃতি, মৃত্যু ও উত্তরাধিকার। জসিমউদ্দিন শুধু একজন কবি নন, তিনি গ্রাম বাংলার আত্মকথা। যতদিন বাংলার মাঠে ধান দুলবে, যতদিন নদীর ঘাটে নৌকা ভিড়বে, যতদিন মায়ের কণ্ঠে লড়ি বাজবে, ততদিন জসিমউদ্দিন বেঁচে থাকবেন। প্রিয় দর্শক, আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আল্লাহ হাফিজ।